সত্যিকার অর্থে প্রথম বলে যখন দেখছি যে উইকেটটা পড়ে গেছে, তারপরে আবার হঠাৎ করে দেখলাম নো বল, এবং ওইটা নিয়ে আমার একটু ডাউট আছে, কারণ ওইটার কোনো রিপ্লে আমরা দেখতে পাইনি যে ওই বলটা যে আসলেই নো বল ছিল কি না। সো ওইটার রিপ্লে তারা দেখায় নাই। সো ওইটা আমি হয়তো অবশ্যই দেখতে চাবো, যে ওই বলটার ভিডিওটা আমি চাই। সেকেন্ড অফ অল, তারপরে যেটা শুরু হলো, হ্যাঁ এরকম আমিও কখনো দেখি নাই যে এক বলে 15 রান, নো বল ফ্রি হিট, নো বল ফ্রি হিট, হোয়াইট বল। সো অনেক দিন ধরেন বলারের খারাপ ডে যায়, শুরুটা হয় না হয়তো বা ওশান থমাসের, আপনি ওর গঠনটাও দেখবেন যে খুবই মানে বাল্কি, লম্বা চড়া। সো ওকে আসলে এই দেশের যারা প্লেয়ার আছে তারা সবসময় একটু এরকম থাকে, এবং এদের ধরেন ওশান থমাসের ফিটনেসও অনেকটা ঘাটতি আছে আমার কাছে মনে হয় অ্যাজ আ ফাস্ট বলার। সো ব্যাড ডে ছিল, হয়তো বা ওর রিদমটা পায়নি। কিন্তু ওর একটা নো বলের টেন্ডেন্সি তো সবসময় আছে, যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা দেখি যে ওর নো বল হয়। হয়তো বা ওর রান আপ নিয়ে কোনো কাজ হয়তো বা ও কখনো করেনি, কিংবা এই প্রবলেমটা কখনো হয়তো বা কাজ করেনি কারোর সাথে। সো এই কারণেই হয়তো বা এই প্রবলেমগুলো ফেস করে। কিন্তু ইটস ভেরি নিউ, এক বলে 15 রান। না, আমি অঙ্কনের ব্যাপারে যেটা জানি যে ও ডোমেস্টিক থেকেও, এবং গত বছর বিপিএলেও কিন্তু আপনি দেখবেন যে ও যখন গত বছর খেলেছে, ও কিন্তু লাস্টের দিকে নেমে কম বলে বেশি রান করেছে। ও টিমকে খুব ট্রেমেন্ডাসলি হেল্প করেছে এই ইনিংসগুলো, মানে 180 রান ওইটাকে 200-তে নিয়ে গেছে, কিংবা 220-এ নিয়ে গেছে। সো কম বলে বেশি রান। সো অঙ্কন হ্যাঁ পাওয়ার হিটিং নিয়ে কাজ করছে, এবং ওর এখন যে কনফিডেন্স লেভেলটা আছে আজকে আপনারা সবাই দেখলেন। এবং একটা পর্যায়ে ছিল যে আমি কি ওই সময়টায় নওয়াজকে সেন্ড করব নাকি অঙ্কনকে পাঠাবো। সো পরে আমি ডিসাইড করছি যে না, অঙ্কনই যাবে। আমার একটা টার্গেট ছিল যে 15 ওভারের মধ্যে যদি উইকেট পড়ে তো অঙ্কন যাবে। 15 ওভারে বেশি হলে হয়তো বা ডিফারেন্ট সিনারিও হতো, কিন্তু যেহেতু 15 ওভারের মধ্যে উইকেট গেছে, সো অঙ্কনই পারফেক্ট ছিল। এবং আমি এইটুক বিশ্বাস আমার সবসময় ছিল ওর উপরে, যে ও যেই ধরনের মেন্টালিটি নিয়ে আছে, যেই মাইন্ড সেট আপে আছে, আমার সাথে যখন প্র্যাকটিসে কিংবা এর আগেও কথা হয়েছে, আমি ওকে একটা জিনিসই বলেছি যে তোমার যে মাইন্ড সেট আপ আছে ওইটার থেকে বের হয় না, টিম প্ল্যান তো থাকবেই, তোমার একটা গেম প্ল্যান আছে। সো দুইটাকে কম্বাইন করে তোমার যেই বেস্ট পসিবল পারফরমেন্সটা এইটা দিতে শো করে। এবং মানে আমার সব প্লেয়ারকে একটা কথা আমি সবসময় বলি যে আই উইল ব্যাক ইউ, মানে নো ম্যাটার হোয়াট। আপনি একদিন ভালো খেলবেন, একদিন খারাপ খেলবেন, কিন্তু আপনার ন্যাচারাল গেম থেকে বের হওয়া উচিত না। ব্যাটিংয়ে তো অবশ্যই মিরাজকে দেখেন, মিরাজ এখন যেই ব্যাটিং ফর্মে আছে, আমি যদি মিরাজকে পিছনে খেলাই ওইটা আমার জন্য লস হবে, আমার টিমের জন্য। সো মিরাজ যদি ওখানে যে ভালো কিছু করে দিয়ে আসতে পারে আমার জন্য, আমি সবসময় আমাদের জন্য অ্যাডভান্টেজ থাকে। সো ওই জিনিসটাই আমরা চেষ্টা করছি। দেখেন আফিফের ব্যাপারটা, না আফিফ আমার কাছে মনে হয় খুবই আনফর্চুনেট, কারণ ও এখনও পর্যন্ত ওর ক্যারিয়ারে ও যেই জায়গাটায় ব্যাটিং করতে চায়, টিম কম্বিনেশনের কারণে বলেন, আপনি দেখেন আমার টিমে এখন যে অবস্থায় আছে, আমি যদি রাইটি লেফটিও করতে যাই, তারপরেও আফিফের ব্যাটিং অর্ডারটা না ওই অনেক সময় দেখবেন যে আপনি নাইম আছে, কিংবা আমি যদি লেফটি রাইটি করতে যাই, রাইটিটা আউট হয়ে যায়। সো আফিফকে আমি পাঠাতে পারি না, সো 4-এ চলে যায়। সো এখন আবার আমার ইব্রাহিম জাদরান আছে, ইব্রাহিম জাদরানকে আমি 5-এ দিয়ে আমার খুব একটা আমি খেলাটা মেক করতে পারবো না। সো 4-এ যে থাকে ও খেলাটা বানাবে, এরকম একটা প্ল্যান আমাদের।